শুরু করছি নিকোলাই ভাসিলেভিচ গোগোলের গল্প পাগলের দিনলিপি। অক্টোবর ৩। বড় অদ্ভুত ব্যাপার ঘটেছিল আজ। আমি একটু দেরি করে উঠেছিলাম। মাবরা যখন আমার জুতো পরিষ্কার করে নিয়ে ঘরে ঢুকল, আমি তার কাছ থেকে কটা বাজে জানতে চাইলাম। সে যখন জানালো যে অনেকক্ষণ আগে 10টা বেজে গেছে, তক্ষুনি আমি পোশাক পরার জন্য লাফিয়ে উঠলাম। সত্যি কথা বলতে কি, আমাদের বিভাগীয় প্রধানের কাছ থেকে কীরকম খারাপ ব্যবহার পাবো এটা যদি আগে জানতাম তাহলে আমি অফিসেই যেতাম না। কিছুকাল যাবৎ লোকটা বলে আসছে, তুমি সবসময় এত আনাড়ি কেন? প্রায়ই তুমি পাগলের মতো কাজ করো এবং এমন কাজের খিচুড়ি পাকিয়ে তোলো যে কেউ তার মাথা মুন্ডু বুঝে উঠতে পারে না। তুমি ছোট হরফে অনুচ্ছেদ শুরু করো আর তাতে তারিখ বা প্রসঙ্গের বালাই থাকে না। শয়তান কোথাকার! সেদিন আমাকে ডিরেক্টরের অফিসে পালকের কলম চোখা করতে দেখে ব্যাটার জ্বালা ধরেছে। কি আর বলবো, ক্যাশিয়ারকে ধরে কিছু অগ্রিম টাকা নেবার উদ্দেশ্যে না থাকলে আমি কখনোই অফিসে যেতাম না। ক্যাশিয়ারও এক অদ্ভুত লোক। তার কাছ থেকে মাসের মাইনেটা অগ্রিম হিসেবে পেতে যেন জীবনটাই দিয়ে দিতে হয়। শেষ কোপেক শেষ হয়ে মুখ ফ্যাকাশে মেরে গেলেও ওই শয়তানটা কিছুই দিতে চায় না। আমি শুনেছি তার বাড়িতে তার নিজের পাচকই তাকে চর মারে। দুনিয়া শুদ্ধ সবাই জানে। আমাদের অফিসে কাজ করার মধ্যে আমি কোনো লাভই দেখতে পাচ্ছি না। একটুও বাড়িয়ে বলছি না। প্রাদেশিক অফিসে বা কোনো ভদ্র অফিসে বা সরকারি কোষাগারে সম্পূর্ণ অন্যরকম। আমাদের অফিসটার কেবল আভিজাত্যের ঠাঁট আছে। সত্যি বলছি, এটুকু না থাকলে আমি অনেক আগেই চাকরি ছেড়ে দিতাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি আমার পুরানো ওভারকোট পরে নিলাম এবং ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে কোনো ভদ্র শ্রেণীর লোক নেই, শুধু কিছু বয়স্কা কৃষক রমণী, কিছু রুশ ব্যবসায়ী এবং দু একজন সংবাদবাহক। ভদ্রলোকের মধ্যে কেবল একজন কর্মচারী। আমি তাকে রাস্তার মোড়ে দেখতে পেলাম। তাকে দেখেই আমি নিজেকে বললাম, বন্ধু, তুমি অফিস যাচ্ছ না, একটি মেয়ের পেছনে ঘুরছ। বাজারের ভেতর মেয়েটি সাদা পা দুটো দেখে বেড়াচ্ছ। সরকারি কর্মচারীরা যে কী ধরনের জীব! এমন সময় একটি গাড়ি এসে থামল। আমি দেখলাম গাড়িটা আমাদের ডিরেক্টরের। আমি দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়ালাম। একজন গাড়ির দরজা খুলে ধরল। ভেতর থেকে একটি ছোট্ট পাখির মতো ডিরেক্টরের মেয়ে বেরিয়ে এলো। সে এমনভাবে চোখ মেলে ডানে বাঁয়ে তাকালো যে আমার মনে হলো আমি যেন শেষ হয়ে গেলাম। সে আমায় চিনতে পারল না। আমিও নিজেকে আড়াল করে রাখলাম, কারণ আমার কোটটা ছিল অত্যন্ত পুরনো ফ্যাশনের। রাস্তায় মেয়েটির ছোট কুকুরটা পেছনে পড়ে যাচ্ছিল। কুকুরটাকে আমি আগেই দেখেছিলাম। তার নাম সেজি। আমি আশ্চর্য হয়ে দেখলাম সেজি কথা বলতে পারে। সত্যি, আমি মাতাল নই। আমি ঠিক ঠিক তাকে কথা বলতে দেখলাম, তার কথা শুনতে পেলাম এবং মানুষের মতোই সে কথা বলছিল অন্য একটি কুকুরের সঙ্গে। আমি তাজ্জব বনে গেলাম। অবশ্য ব্যাপারটা খুব একটা অবাক হবার কিছু নয়, এটা পরে বুঝলাম, কারণ এরকম ঘটনা কয়েকবারই শোনা গেছে। শুনেছি ইংল্যান্ডে একটা মাছ সাঁতার কেটে ওপরে উঠে এসে দুটো অদ্ভুত শব্দে কথা বলেছিল। আবার কোথায় যেন কাগজে পড়েছিলাম দুটো গরু নাকি একটা দোকানে গিয়ে 1 পাউন্ড চা চেয়েছিল। কিন্তু আমি সবচেয়ে অবাক হলাম যখন সেজিকে বলতে শুনলাম, ফিডেল, আমি তোমাকে চিঠি লিখেছিলাম, কিন্তু পোলকান আমার চিঠিটা পাঠাতে পারেনি। আমি 1 মাসের মাইনে বাজি রেখে বলছি আমি কথাটা শুনেছি। কুকুর লিখতে পারে এটা আমি কখনো শুনিনি। একমাত্র সম্ভ্রান্ত ব্যক্তিরাই লিখতে জানেন। অবশ্য ব্যবসায়ী, দোকানদার, এমনকি সার্কদেরও লিখতে দেখা যায়, কিন্তু তাতে দাড়ি কমা থাকে না, স্টাইল বলতেও কিছু থাকে না। আমি এসব দেখে অবাক হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, আজকাল আমি এমন সব ব্যাপার দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যা আমি আগে কখনো দেখতে পাইনি বা শুনতে পাইনি। আমি ছাতা খুলে ওদের পেছনে রওনা হলাম। আমরা গোরখোভয় স্ট্রিট পেরিয়ে গেলাম। আমরা মেশাঙ্কায়া স্ট্রিটে বাঁক নিলাম, তারপর স্টোলিয়ানা স্ট্রিট। তারপর আমরা এক বিরাট বাড়ির সামনে থামলাম। মেয়েটি 6 তলায় উঠে গেল।
আমি ঠিক করলাম এখন আর বাড়িটাতে ঢুকবো না, তবে ঠিকানা লিখে নিলাম, সময় পেলেই আসব। অক্টোবর 4। আজ বুধবার। আমি তাড়াতাড়ি বেরোলাম, বিভাগীয় প্রধানের অফিসে গেলাম, তার সমস্ত পালকের কলম চোখা করতে বসে গেলাম। আমাদের ডিরেক্টর একজন অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, তার স্থান যে কোনো সরকারি ব্যক্তির অনেক ওপরে। তিনি যেসব বই পড়েন তার সবই ফরাসি বা জার্মান ভাষায় লেখা। তিনি যে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা তার মুখের দিকে তাকালেই বোঝা যায়। তিনি একজন খাঁটি রাজকর্মচারী। তিনি আমাকে একটু বিশেষ পছন্দ করেন। শুধু তার মেয়ে যদি... যাকগে, এ নিয়ে কিছু না বলাই ভালো। আমি এখন ছোট মৌমাছি পড়ছি। এমন সময় দেখলাম 12:30 বেজে গেছে এবং আমাদের ডিরেক্টর তখনও শোবার ঘর থেকে বেরোননি। কিন্তু 2:30টার সময় এমন কিছু ঘটে গেল যা বর্ণনা করার মতো কলম আমার নেই। দরজা খুলে গেল। আমি ভাবলাম ডিরেক্টর এলেন। আমি কাগজপত্র নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ডিরেক্টর না, দেখলাম তার মেয়েকে সশরীরে। কি সুন্দর তার পোশাক, সাদা পোশাক, রাজহাঁসের মতো। কি চমৎকার! সূর্যের আলোর মতো আমার দিকে তাকালো, আমাকে প্রশ্ন করল, বাবা এখানে আছেন? ওহ, কি চমৎকার গলা! ক্যানারি, ঠিক ক্যানারি পাখি যেন। আমি যেন তাকে বললাম, দেবী, আমায় মেরে ফেলো না। যদি তাই তোমার ইচ্ছে হয় তবে তা তোমার নিজের সুন্দর হাত দিয়েই করো। কিন্তু আমি বোবা হয়ে গেলাম। না শব্দটা ছাড়া আর কিছু বলতে পারলাম না। সে আমার দিকে তাকালো, তারপর বইপত্রের দিকে, তারপরে তার হাতের রুমালটা নিচে ফেলে দিল। আমি মেঝের ওপর মুখ থুবড়ে পড়লাম। কোনো রকমে নিজেকে সামলে রুমালটা নিয়ে উঠে দাঁড়ালাম। কি স্বর্গীয় রুমাল, কি চমৎকার বুনন, কি অপূর্ব গন্ধ! রুমালের গন্ধ থেকেই বোঝা যায় সেটা কত বড় জেনারেলের মেয়ের রুমাল। সে আমায় ধন্যবাদ দিল এবং স্মিত হাসিতে তার মিষ্টি ঠোঁটজোড়া প্রায় ফাঁক হয়ে গেল। ঘণ্টাখানেক পরে হঠাৎ একজন এসে খবর দিল, তুমি এখন বাড়ি যেতে পারো, কারণ কর্তা বেরিয়ে গেছেন। আমি টুপিটা নিয়ে কোটটা চাপিয়ে আবার বেরিয়ে পড়লাম। কতক্ষণ আমি বাড়িতে আমার বিছানায় পড়ে রইলাম। তারপর আমি চমৎকার একটা কবিতা নকল করলাম। 1 ঘন্টা তোমায় দেখতে না পেলে যেন পুরো বছরটাই চলে যায়। কি হতভাগ্য জীবন আমার, তুমি না থাকলে শুধু উদ্বেগ ও দীর্ঘ নিঃশ্বাস। এটা নিশ্চয়ই পুশকিনের কোনো লেখা থেকে। সন্ধেবেলা আবার ওভারকোট জড়িয়ে তার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। আশা ছিল সে এসে যখন গাড়িতে উঠবে তখন আমি তাকে আবার একটু দেখতে পাব। কিন্তু না, সে বেরোলো না। নভেম্বর 6। বিভাগীয় প্রধান ভয়ঙ্কর মেজাজে ছিলেন। আমি অফিসে যেতেই আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি বলতে পারো তোমার ব্যাপারটা কি? কেন, কিছুই না, আমি উত্তর করলাম। ঠিক বলছো? ভালো করে ভেবে দেখো, তোমার 40 পেরিয়ে গেছে। তোমার এখন আরেকটু বুদ্ধিশুদ্ধি হওয়া দরকার। তুমি নিজেকে কি মনে করো? তুমি ভাবছো আমি তোমার মতলবের কথা শুনিনি? আমি জানি তুমি ডিরেক্টরের মেয়ের পেছনে ছুটছ। নিজের দিকে ভালো করে তাকাও। তুমি কি কিছুই না, কেউই না। নিজের জন্যেই তোমার একটি কোপেক নেই। আর শীতে ভালো করে তাকাও, তোমার মতো লোক একজন জেনারেলের মেয়েকে ভাবতে পারছে? এসব বলতে লাগলো। তার এসব কথায় আমি কিছু পরোয়া করি না। সে ভাবছে সে বিভাগীয় প্রধান হয়ে সব কিছু করতে পারে। আসলে ব্যাপারটা হলো সে আমাকে ঈর্ষা করে। ব্যাটা গোল্লায় যাক, সে কি ভেবেছে আমি কি একটা দর্জি বা সাধারণ লোক? আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তি। ইচ্ছে করলেই আমি উন্নতি করতে পারতাম। আমার মাত্র 42 বছর বয়স। আজকাল এই বয়স থেকেই জীবন শুরু হয়। দাঁড়াও, আমি তোমার চেয়েও উন্নতি করব। রুচ থেকে অত্যাধুনিক স্টাইলের একটা কোট করাতে হবে। তখন তুমি আমার জুতো পরিষ্কার করারও যোগ্য বলে বিবেচিত হবে না। আমার কেবল টাকাটার অভাব। নভেম্বর 8। আমি আজ একটা থিয়েটারে গেলাম। বইটা ছিল একজন রুশীয় নির্বোধকে নিয়ে। আমি আবার হাসি থামাতে পারিনি। নাটকে কিছুটা নৃত্যগীতেরও ব্যবস্থা ছিল।
তার সঙ্গে বিশেষ করে আইনজ্ঞ এবং একজন কলেজের রেজিস্ট্রার সম্পর্কে কিছু ব্যঙ্গ কবিতা। নাট্যকার সরাসরি দেশের ব্যবসায়ীদের প্রতারক বলেছেন এবং তাদের ছেলেদের চরিত্রহীন করে দেখিয়েছেন। আজকাল চমৎকার সব নাটক দেখা হচ্ছে। আমি নাটক দেখতে ভালোবাসি। পকেটে একটা কোপেক থাকলেই হলো, কিন্তু অন্যান্য সরকারি কর্মচারীদের টিকিট কেটে দিলেও যাবে না। ওই নাটকটিতে একজন অভিনেত্রী চমৎকার গান করেছিল। সে আমাকে মনে করিয়ে দিল একজনের। যাক, চুপ, আর নয়। নভেম্বর 9। সকাল 8টায় অফিসে রওনা হলাম। অফিসে বিভাগীয় প্রধান এমন ভাব করলেন যেন তিনি আমায় দেখতেই পাননি। আমিও একই অভিনয় করলাম যেন আমরা পরস্পর অপরিচিত। তারপর আমি কিছু কাগজপত্র দেখলাম, গোছালাম। 4টের সময় বেরিয়ে পড়লাম। ডিরেক্টরের বাড়ির পাশ দিয়ে এলাম। মনে হলো না বাড়িতে কেউ আছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সারাটা সন্ধ্যা বিছানায় কাটিয়ে দিলাম। নভেম্বর 11। আজ ডিরেক্টরের অফিসে বসে বসে 23টি পালকের কলম চোখা করেছি, আর 4খানি তার মেয়ের জন্যে। ডিরেক্টর কলম খুব ভালোবাসেন। তার বুদ্ধি অত্যন্ত প্রখর। তিনি বেশি কথা বলেন না, কিন্তু তার চিন্তা সবসময়ই কাজ করে যাচ্ছে। প্রায়ই আমি তার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কথা খুঁজে পাই না। আজ বাইরে বড় ঠান্ডা বা গরম এরকম কিছু বলে আর কিছু বলতে পারি না। আমি তার বৈঠকখানা ঘরের ভেতর প্রায়ই তাকাই। কি চমৎকার অভিজাত ঘর! কিন্তু অন্য এক দরজা দিয়ে অপর এক ঘরের দিকে আমার চোখ চলে যায়। সেটা তার মেয়ের ঘর। চমৎকার জার ও ফুলে সজ্জিত। তার বিচিত্র পোশাক ছড়ানো। এসব আমি দেখি, দেখতে ভালো লাগে। এবং একবারটি তার শোবার ঘরের দিকেও চোখ ফেলি। দেখি কি বিস্ময় সেখানে আছে, যেন স্বর্গ, স্বর্গের চেয়েও বেশি। তার ঘরের পাদানির দিকে তাকাই, যার ওপর সুন্দর পাতলা পা ফেলে সে বিছানা থেকে নেমে আসে। সুন্দর পায়ে বরফের মতো সাদা মোজা পরতে থাকে। আহ, কি সুন্দর! আজ ঠিক করলাম ওদের কুকুর সেজি অপর কুকুর ফিডেলকে যে চিঠিগুলি লিখেছিল সেগুলি পেতে হবে। একবার আমি সেজিকে খুব কাছে থেকে বলেছিলাম, সেজি, ওই তরুণী সম্পর্কে সব কিছু আমায় বলো, আমি কাউকে বলবো না। কিন্তু চতুর কুকুরটি কিছু বলল না, যেন কিছু শুনতেই পাইনি। এমনভাবে দরজার দিকে চলে গেল। কুকুরেরা মানুষের চেয়ে চালাক, এ আমি ঠিক জানি। সেজি ইচ্ছে করলেই আমাকে সব জানাতে পারত। যাকে কাল ওই চিঠিগুলি আনতেই হবে। নভেম্বর 12। বিকেল 2টোর সময় আমি ভার্কোভের সেই 6তলা বাড়িতে গিয়ে বেল বাজালাম। একটি মেয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। প্রশ্ন করল, কি চাই? আমি তোমাদের কুকুর ফিডেলের সঙ্গে দেখা করতে চাই, আমি বললাম। মেয়েটি একেবারে থ হয়ে গেল। কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে আমার দিকে ছুটে এলো। আমি তাকে রুখতে গেলে সে আমার নাক কামড়ে দিল। যাই হোক, আমি শেষ পর্যন্ত ওই চিঠির বান্ডিলটা নিয়ে চলে এলাম। আমি চিঠিগুলি ভাগ করে গুছিয়ে নিতে চাইলাম, কারণ মোমবাতির আলোয় সব চিঠি পড়া যাচ্ছিল না। কিন্তু এমন সময় মাভরা আবার ঘরের মেঝে পরিষ্কার করতে এলো। এসব নির্বোধেরা সর্বদা অসময়ে ঘর পরিষ্কার করে, এ আমি দেখেছি। অগত্যা আমি একবার বাইরে বেরোলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে সমস্ত ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম। কুকুরের চিঠিগুলি থেকে আমি ডিরেক্টরের সব কিছু জানতে পারবো, এমনকি তার গোপন জীবনও, তার মেয়ের বিষয়ে কিছু জানা যাবে। সন্ধ্যা নাগাদ আমি বাড়ি ফিরে এলাম এবং বিছানায় শুয়ে কাটিয়ে দিলাম। নভেম্বর 13। আচ্ছা, এখন চিঠিগুলি পড়া যাক। প্রিয় ফিডেলে, তোমার এই বাজে নামটা আমি পছন্দ করতে পারছি না। তোমার জন্য একটা ভালো নাম পাওয়া গেল না। যাই হোক, তোমার সঙ্গে চিঠি লেখালেখি করে আমি অত্যন্ত খুশি। চিঠি বেশ চমৎকার শুদ্ধ করে লেখা। আবার দেখি, আমি মনে করি অপরের সঙ্গে ভাব, অনুভূতি এবং অভিজ্ঞতার আদান প্রদান করা এই জীবনের সবচেয়ে আনন্দের ব্যাপার। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে কথাটা যেন কোনো জার্মান লেখা থেকে অনুবাদ। আবার পড়ি, আমার কর্ত্রী মানে পাপা, যাকে সোফিয়া বলে ডাকেন, আমাকে অত্যন্ত পছন্দ করেন। আমি চা এবং কফির সঙ্গে ক্রিম খাই। একটা কথা তোমাকে বলি, বড় বড় হাড় চিবোতে আমার বাজে লাগে।
আমি কেবল পাখির ডানা চিবুতে ভালোবাসি, তবে আমার সবচেয়ে খারাপ লাগে আটার ডেলা। ধ্যাত, এসব বাজে বাজে কথা পড়ে কি হবে? অন্য আরেক পাতা পড়া যাক। আমাদের বাড়ির সব কিছু জানাতে আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের বাড়ির কর্তার কথা শোনো। সোফিয়া যাকে পাপা বলে ডাকে, তিনি বড় অদ্ভুত লোক, বড় কম কথা বলেন। কিন্তু এক সপ্তাহ আগে কেবল বলতে লাগলেন, আমি কি এটা পাবো, আমি কি এটা পাবো। তারপর এক সপ্তাহ পরে খুব উল্লসিত হয়ে বাড়ি ফিরলেন। সারাটা সকাল ইউনিফর্ম পরা লোকেরা এসে তাকে অভিনন্দন জানাতে লাগলো। খাবার সময় তিনি আমাকে কাঁধে তুলে নিয়ে বলতে লাগলেন, দেখো মেজি, এটা কি? ওটা একটা ফিতে, কিন্তু আমি তার কোনো গন্ধ পেলাম না। তারপর চিবুতে গিয়ে নোনতা লাগলো। আমার মনে হলো, কুকুরটা বড্ড বেড়েছে, তাকে যে চাপকানো হয়নি সেটাই ভাগ্যের কথা। আচ্ছা, এবার দেখা যাক সোফিয়া সম্পর্কে কি লেখা হয়েছে। আমার কর্ত্রী সোফিয়া নাচের আসরে যাবার জন্য তৈরি হচ্ছিল। সে বেরিয়ে যাবার পর আমি তোমাকে কিছু লেখার সুযোগ পেলাম। আমার সোফিয়া নাচের আসরে যেতে খুব ভালোবাসে। আমি সত্যি বুঝতে পারি না সেখানে এত কি আনন্দ আছে। আচ্ছা, আরেকটা চিঠি পড়া যাক। চিঠিটা একটু বড় মনে হচ্ছে, তাতে আবার তারিখ নেই। আমি বসন্তের ডাকে বড় ব্যাকুল হয়ে পড়ি। আমার বুক ধুকপুক করতে থাকে। আমি যেন কিছুর জন্য অপেক্ষা করতে থাকি। আমি দরজায় কান পেতে থাকি। বাস্তবিক আমার অনেক প্রার্থী আছে, তার মধ্যে একটি মোটা খচ্চর 1 নম্বরের নির্বোধ। সে নিজেকে একটা বিরাট কিছু ভাবে। আমি তাকে একেবারেই অবহেলা করি। এমন ভাব করে থাকি যেন আমি তার দিকে একবারও তাকাইনি। আর ওই বিরাট ভয়ঙ্কর ড্যানিশ জন্তুটা, ওটা সবসময় আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকে। ওটা যদি পেছনের পায়ের ওপর দাঁড়িয়ে পড়ে তাহলে সোফিয়ার পাপার চেয়ে লম্বা দেখাবে। তার গলাটা শয়তানের মতো। আমি তার দিকে ঘেউ ঘেউ করি, কিন্তু সে মোটেই পরোয়া করে না। দেখ, এসব গোল্লায় যাক, এসব আজে বাজে কথা। আমি চাই মানুষ, কুকুর নয়। আমি আত্মার কথা চাই, মানুষের আত্মার কথা, যা আমাকে সত্যিকারের আনন্দ দেবে। আচ্ছা, আরেকটা পাতা ধরা যাক, দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা। সোফিয়া একটা ছোট টেবিলে বসে সেলাই করছিল। এমন সময় একটা লোক এসে বলল, টেপলাফ, তাকে ভেতরে আসতে বলো। সোফিয়া আনন্দে লাফিয়ে উঠল এবং আমাকে জড়িয়ে ধরে বলল, আহ সেজি, সেজি, তুই যদি একবার তাকে দেখিস না। একজন বড় অফিসার, তার লাল চুল আর তার চোখ, কি চমৎকার কালো চোখ, আগুনের মতো উজ্জ্বল। সোফিয়া তার ঘরে ছুটে গেল। 1 মিনিট পর একজন যুবক ঘরে ঢুকল, তার কালো গোঁফ। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, চুল ঠিক করে নিল এবং ঘরের চারদিকে দেখতে লাগলো। আমি জানলার গায়ে গিয়ে বাইরের দিকে তাকালাম। শীঘ্রই সোফিয়া ঘরে ঢুকে ওই আগন্তুককে নমস্কার করলো। তারপর ওরা কী সব আজে বাজে কথাবার্তা বলতে শুরু করলো। কোনো এক ভদ্রমহিলা, যিনি নাচের সময় ঠিকমতো পা ফেলতে পারেন না, বোবোফ নামে কোনো এক ব্যক্তি যাকে সারসের মতো দেখতে এবং যে নাচের সময়ে প্রায় পড়েই গিয়েছিল, লিডিনা নামে এক মহিলা, যে কিনা নিজের চোখ দুটোকে নীল বলে মনে করত, অথচ তা ছিল সবুজ। শুধু সব আজে বাজে কথা। আরও কিছু পড়া যাক। এবার একজন সরকারি কর্মচারীর কথা শোনো। পাপার ঘরে তাকে একটা টেবিল দেওয়া হয়েছে। তাকে যে কি বিচ্ছিরি দেখতে তা যদি তুমি জানতে। ঠিক যেন একটা বস্তার উপরে একটা কচ্ছপ। তার নামটা বিদঘুটে। সবসময় সে বসে বসে পালকের কলম চোখা করছে। তার চুল দেখতে শুকনো ঘাসের মতো। পাপা চাকর বাকরদের বদলে তাকে দিয়ে খবরাখবর পাঠান। আমার মনে হয় নোংরা কুকুরটি এবার আমারই সম্পর্কে বলছে। আমার চুল শুকনো ঘাসের মতো, একথা কে বলল? সোফিয়া তাকে দেখতে পেলে আর হাসি থামাতে পারে না। শয়তান কুকুরটা মিথ্যে কথা লিখছে। তার কথাবার্তা অত্যন্ত খারাপ। আমি জানি কুকুরটা আমাকে ঈর্ষা করে। এর জন্য দায়ী কে? কেন? আমাদের বিভাগীয় প্রধান। লোকটা আমাকে অত্যন্ত ঘৃণা করে এবং সুযোগ পেলেই আমার ক্ষতি করার চেষ্টা করে। তবুও দেখা যাক। আরও একটা চিঠি আছে। প্রিয় ফিডেলে, এত বড় চিঠি দেখার জন্য আমায় ক্ষমা করো। আমি ভাবে অভিভূত হয়ে আছি। যে লেখক প্রেমকে দ্বিতীয় জীবন বলেছিলেন, তিনি ঠিকই বলেছিলেন। আমাদের বাড়িতে বড় রকমের পরিবর্তন ঘটতে চলেছে।
সেই রাজকর্মচারী ভদ্রলোক প্রায়ই আসছে। সোফিয়া তার প্রেমে পাগল হয়ে উঠেছে। শুনেছি খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। পাপা ঠিক করেছেন তিনি কোনো জেনারেল বা রাজকর্মচারী বা কর্নেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। নিপাত যাক, আমি আর পড়তে পারছি না। সবসময় কেবল অভিজাত ব্যক্তি বা উচ্চস্তরের রাজকর্মচারী। পৃথিবীর সমস্ত ভালো জিনিস তাদের হাতে চলে যায়। আমাদের মতো লোকেরা কিছু একটু সুখের ব্যাপার লাভ করার জন্য যখনই হাত বাড়ায়, ওই সব অভিজাত বা উচ্চস্তরের রাজকর্মচারীরা তা ছিনিয়ে নিয়ে যায়। গোল্লায় যাক, আমি এবার একজন জেনারেল হব, ওই মেয়েটিকে জয় করার জন্যে নয়, ওই সব অভিজাত লোকেদের আমার চারদিকে হামাগুড়ি দিতে দেখার জন্যে। তখন আমি তাদের সব নরকে পাঠাবো। নিপাত যাক, আমার এখন রীতিমতো কান্না পাচ্ছে। ওই মূর্খ ছোট কুকুরের চিঠিটা আমি কুটি কুটি করে ছিঁড়ে ফেললাম। ডিসেম্বর 3। এ অসম্ভব, এসব আজে বাজে কথা। ওই বিয়ে হতে পারে না। উচ্চ রাজকর্মচারী হয়েছে তো কি হলো? এটা একটা খেতাব মাত্র। এটা কেউ দেখতেও পাচ্ছে না বা হাত দিয়ে স্পর্শও করতে পারছে না। একজন উচ্চ রাজকর্মচারীর কপালে তো আরেকটা 3 নম্বর চোখ নেই, আর তার নাকটাও সোনার নয়। আমার মতো বা সবার মতো সেও নাক দিয়ে কাশে না, নিঃশ্বাস প্রশ্বাসের কাজই করে। অনেকবার আমি এসব পার্থক্যের কারণ খোঁজার চেষ্টা করেছি। আমি একটা ছোটোখাটো কর্মচারী কেন? হয়তো আমি আসলে একজন কাউন্ট বা একজন জেনারেলের মতো উচ্চপদস্থ লোক, এবং আমি আমাকে অনর্থক একজন ছোটোখাটো কর্মচারী মনে করছি। হয়তো আমি জানি না আমি কে। ইতিহাসে এরকম অনেক দেখা গেছে। একজন সাধারণ লোক হঠাৎ আবিষ্কার করলো সে একজন বড় জমিদার বা এমনই কিছু। ধরো দৃষ্টান্তস্বরূপ, আমি হঠাৎ যদি একজন জেনারেলের ইউনিফর্ম নিয়ে উপস্থিত হই, তখন কি হবে? সেই সুন্দর তরুণী তখন কোন সুরে গান করবে? আমি কি ইচ্ছে করলেই গভর্নর জেনারেলের মতো একজন বড় কিছু কেউ হতে পারি না? ডিসেম্বর 5। আমি সারাটা সকাল কাগজ পড়ে কাটিয়ে দিলাম। স্পেনে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। সেখানকার সিংহাসন খালি হয়েছে, কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী ঠিক করা যাচ্ছে না। তার ফলে অত্যন্ত গণ্ডগোল চলছে। ব্যাপারটা আমাকে খুব নাড়া দিল। তারা বলছে ডোনা সিংহাসন পাবে, কিন্তু সে তা পেতে পারে না, সেটা অসম্ভব। একজন রাজাই সিংহাসনে বসবে। কিন্তু তারা বলছে সেখানে কোনো রাজা নেই। কিন্তু একজন রাজা থাকতেই হবে। রাজা ছাড়া কোনো সরকার থাকতে পারে না। তাহলে রাজা ঠিক আছেন, কিন্তু তিনি কোনো অদৃশ্য স্থানে লুকিয়ে আছেন। ডিসেম্বর 8। আমি অফিসে যাচ্ছিলাম, কিন্তু নানা কারণে গেলাম না। আমি ওই স্পেনের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছিলাম না। একজন মহিলা কী করে সিংহাসনে বসেন? ওরা সেটা হতে দেবে না। প্রথমত ইংল্যান্ড এটা সহ্য করবে না। আর কি বলবো, এটা সমস্ত ইউরোপের নীতির ওপর প্রতিক্রিয়া ঘটাবে। অস্ট্রিয়ার সম্রাট আমাদের জার। আমি স্বীকার করছি এই ব্যাপারগুলো আমাকে এতই বিচলিত করলো যে সারাদিন আমি কোনো কিছুতে মন দিতে পারলাম না। রাত্রিরে খাবার সময় মাভরাও জানালো যে আমি অত্যন্ত অন্যমনস্ক হয়ে পড়ছি। আসলে সত্যি বিভ্রান্ত অবস্থায় আমি 2টো পেয়ালা মেঝের ওপর ফেলে দিয়েছি, এবং সেগুলি তৎক্ষণাৎ ভেঙে গেছে। খাওয়ার পর আমি রাস্তায় ঘুরে বেড়ালাম, কিন্তু নতুন কিছু খুঁজে পেলাম না। তারপর আমি বিছানায় অনেকক্ষণ শুয়ে রইলাম এবং স্পেনের প্রশ্নটা নিয়ে ভাবতে লাগলাম। এপ্রিল 43/2। আজ বিরাট বিজয়ের দিন। স্পেনের একজন রাজা আছেন। শেষ পর্যন্ত তাকে পাওয়া গেছে। সেই রাজা আমি নিজে। আমি আজই তা আবিষ্কার করলাম। সত্যি কথা বলতে কি, বিদ্যুৎ চমকের মতো ব্যাপারটা আমি জানতে পারলাম। আমি বুঝতে পারছি না কি করে আমি ভাবতে পারতাম অথবা মুহূর্তের জন্যেও কল্পনা করতে পারতাম যে আমি একজন সাধারণ কর্মচারী। এ ধরনের অদ্ভুত ধারণা আমার মাথায় আদৌ ঢুকলো কি করে আমি বলতে পারছি না। যাই হোক, সামনের পথ পরিষ্কার, সব কিছু দিবালোকের মতো স্পষ্ট। আমি গোড়াতেই ব্যাপারটা মাভরাকে জানালাম। সে যখন শুনল যে তার সামনেই স্পেনের রাজা দাঁড়িয়ে আছেন, ভয়ে সে মরতে বসল। মূর্খ স্ত্রীলোকটি নিশ্চয়ই কখনো স্পেনের রাজাকে দেখতে পায়নি। যাই হোক, আমি তাকে কোনো রকমে শান্ত করলাম এবং কিছু নরম কথায় তাকে বুঝিয়ে দিলাম যে এই নতুন অবস্থায় আরও খুব ভালো হবে, এবং আমি তার ওপর বিরক্ত হইনি।
কারণ সে মাঝে মাঝে আমার জুতো পরিষ্কার করে দেয়। কিন্তু সাধারণ নিম্ন শ্রেণীর একজনের কাছ থেকে কতটা আর আশা করা যায়? জীবনের বড় বড় ব্যাপার নিয়ে তুমি এদের সঙ্গে কথাবার্তা চালাতে পারো না। মাভরার ধারণা ছিল স্পেনের সমস্ত রাজাকেই ফিলিপ II মতো দেখতে হবে। এই কারণেই সে আমার কথায় ভয় পেয়েছিল। কিন্তু আমি তাকে বুঝিয়ে দিলাম যে ফিলিপ আর আমি এক নই। আজ আর অফিসে গেলাম না। অফিস গোল্লায় যাক। না বন্ধুরা, তোমরা এখন আমায় তাগাদা দিও না। মার্টোবর 86, দিন এবং রাত্রির সন্ধিক্ষণ। একজন কেরানি বলছিল যে আমার এখন অফিসে যাওয়া উচিত, কারণ 3 সপ্তাহ ধরে অফিসে যাচ্ছি না। সুতরাং আমি গেলাম একটু মজা করার জন্যে। বড়বাবু ভাবলেন আমি মাথা নত করে ক্ষমা চাইব, কিন্তু আমি তার দিকে এগিয়ে একবার ভালো করে তাকিয়েও দেখলাম না। আমি এমনভাবে টেবিলে গিয়ে বসলাম যেন সেখানে আর কেউ নেই। এইসব কেরানিদের দিকে তাকিয়ে আমি ভাবলাম, তোমরা যদি শুধু একবার জানতে তোমাদের সঙ্গে একই অফিসে কে বসে আছেন। ভগবান, তোমরা কি গণ্ডগোলটাই না করে উঠতে। এমনকি বড়বাবু নিজেই বারবার মাথা নত করতেন, যেমন ডিরেক্টর এলে তিনি করে থাকেন। ওরা আমার সামনে নকল করার জন্য কিছু কাগজ দিয়ে গেল, কিন্তু আমি একটি আঙুলও তুললাম না। কয়েক মিনিট পরে চারদিকে সবাই পাগলের মতো হুড়োহুড়ি শুরু করলো। তারা বলল যে ডিরেক্টর আসছেন। অনেক কেরানি আবার সবার আগে নমস্কার করার জন্যে নিজেদের মধ্যে ঠেলাঠেলি শুরু করে দিল, কিন্তু আমি ঠায় বসে রইলাম। ডিরেক্টর অফিসে আসছেন বলে প্রত্যেকে জামার বোতাম লাগিয়ে নিল, কিন্তু আমি একবারও নড়লাম না। তিনি তো একটা বিভাগীয় প্রধান মাত্র, তাতে কি? আমি সবচেয়ে মজা পেলাম যখন ওরা আমাকে সই করার জন্য একটা কাগজ এগিয়ে দিল। ওরা নিশ্চয়ই ভেবেছিল আমি একজন কেরানি হিসেবে সই করব। ভালো, ওদের ভাবনা ওদের ভাবতে দাও। কিন্তু আমি সই করলাম ফার্ডিনান্ড 8, ঠিক কাগজটার একেবারে নিচে যেখানে ডিরেক্টর সই করেন। ভয়ে প্রত্যেকের মুখ যখন কালো হয়ে গেল, আমি তখন বেশ মজা পেলাম। কিন্তু আমি হাত নেড়ে বললাম, অতটা আনুগত্যের দরকার নেই। তারপর আমি হেঁটে বেরিয়ে এলাম। আমি সোজা ডিরেক্টরের বাড়িতে চলে গেলাম। তিনি বাড়িতে ছিলেন না। দারোয়ান প্রথমে আমায় ঢুকতে দিচ্ছিল না, কিন্তু আমি তাকে কিছু বলার পর তার 2 হাত অসাড় হয়ে ঝুলে পড়ল। আমি সোজা ডিরেক্টরের মেয়ের নিজস্ব ঘরে ঢুকে পড়লাম। সে আয়নার সামনে বসেছিল এবং লাফিয়ে উঠে পেছন দিকে হাঁটতে লাগলো। যাক, আমি আর তাকে বললাম না যে আমি স্পেনের রাজা। শুধু বললাম এমন সুখ তার জীবনে আসছে যেমনটি সে কখনো কল্পনাও করতে পারেনি, এবং আমাদের বিরুদ্ধে সমস্ত চক্রান্ত ব্যর্থ করে আমরা মিলিত হব। এইটুকু বলে আমি ভাবলাম যে যথেষ্ট বলা হয়েছে, এবং আমি চলে এলাম। কিন্তু মহিলারা কতটা নিপুণ হতে পারে, তারা সত্যিকারের কি, সেটা তখনই আমার কাছে স্পষ্ট হলো। মহিলারা যে কার প্রতি আসক্ত হতে পারে সেটা এ পর্যন্ত কেউ বলতে পারেনি। আমি প্রথমে রহস্যের সমাধান করলাম। তারা শয়তানের প্রতি আসক্ত। আমি মজা করছি না। দেহতত্ত্ববিদরা যাই বলুন না কেন, এটাই একটা বাস্তব সত্য যে মহিলারা শয়তান ছাড়া আর কাউকে ভালোবাসে না। থিয়েটারের প্রথম সারিতে বসে যে মহিলাটি হাত নাড়ছে, তাকে দেখতে পাচ্ছ তো? সে কি আসলে ওই অভিনেতার দিকে তাকিয়ে আছে? তা না, আসলে সে তাকিয়ে আছে সেই শয়তানটার দিকে যে তার পেছনেই দাঁড়িয়ে আছে। শয়তান আড়ালে থেকে এখন তার দিকে আঙুল নাড়ছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মহিলাটি তাকেই বিয়ে করবে। তারিখ নেই, ওই দিনটির কোনো তারিখ নেই। আমি নেভস্কি এভিনিউ ধরে ছদ্মবেশে ঘুরতে লাগলাম। আমি যে স্পেনের রাজা সেটা কোথাও প্রকাশ করলাম না। জনতার ভিড়ের মধ্যে আমার পরিচয় দেওয়াটা আমি ঠিক হবে বলে মনে করলাম না, কারণ নিয়ম অনুযায়ী রাজভবনেই আমার প্রথম আত্মপ্রকাশ করার কথা। আমি কেবলমাত্র রাজকীয় পোশাকের অভাবেই এ ব্যাপারে অগ্রসর হতে পারছিলাম না। আমি যদি শুধু একটা আলখাল্লা পেতাম। আমি দর্জির কাছে যেতে পারি, কিন্তু তারা একেবারে গর্ধব। তারা আজে বাজে কথা নিয়ে থাকে এবং সবসময়ই কাজে অবহেলা করে। আমার নতুন ইউনিফর্মটা আমি 2 বার মাত্র পরেছি। ঠিক করলাম সেটাকে কেটে নিজেই একটা পোশাক তৈরি করব, যাতে দর্জিরা সেটাকে নষ্ট করে না দেয়। তার জন্যই কাজটা আমি নিজেই করব ঠিক করলাম, এবং ঘরের দরজা বন্ধ করে বসে গেলাম যাতে কেউ তা দেখতে না পায়। 2 রকমের কাঁচি দিয়ে কাপড়টা কাটতে হলো, কারণ স্টাইলটা একেবারে নতুন ধরনের।
আমি তারিখটা মনে করতে পারছি না। তার কোনো মাসও ছিল না, কি জানি ছিল কি না, আমার মাথা ব্যথা নেই। এখন পোশাক তৈরি। আমি যখন সেটা পরলাম, মাভরা চিৎকার করে উঠল। কিন্তু আমি রাজভবনে যাব কি না সে বিষয়ে এখনও মনস্থির করতে পারিনি। স্পেন থেকে প্রতিনিধি দল না আসা পর্যন্ত আমার নিজে থেকে যাওয়াটা রীতিবিরুদ্ধ হবে, তাতে আমার মর্যাদা নষ্ট হবে। যাই হোক, আমি এখন প্রতিটি মুহূর্ত ওই প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছি। প্রথম, প্রতিনিধি দল আসতে এত দেরি করছে কেন? আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। কিসে তাদের আসতে এমন বাধা দিচ্ছে? ফরাসি দেশ হতে পারে? হ্যাঁ, ওই দেশটি এখন খুবই শত্রুভাবাপন্ন। আমি ডাকঘরে গিয়ে জানতে চাইলাম স্পেনের প্রতিনিধি দলের কোনো খবর আছে কিনা, কিন্তু পোস্টমাস্টারটি এত নির্বোধ যে সে এ ব্যাপারে কোনো খবরই রাখে না। সে বলল, না, স্পেনের কোনো প্রতিনিধি আসেনি, কিন্তু আপনি যদি চিঠি লিখতে চান সেটা যথানিয়মে পাঠিয়ে দেওয়া হবে। গোল্লায় যাক, চিঠিপত্র হয়রানি ছাড়া কিছু নয়। মাদ্রিদ, ফেব্রুয়ারি 30। সুতরাং আমি এখন স্পেনে, এবং তা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি টেরই পেলাম না। আজ সকালে স্পেনের প্রতিনিধি দল এসে পৌঁছলো এবং আমি তাদের সঙ্গে একটা গাড়িতে উঠলাম। আমরা এত তাড়াতাড়ি গেলাম যে ব্যাপারটা আমার বড় অদ্ভুত ঠেকল। বাস্তবিকই আধ ঘন্টার মধ্যে আমরা স্পেনের সীমান্তে চলে গেলাম, তারপরে রেলওয়ে এবং জাহাজ। স্পেন একটা অদ্ভুত দেশ। প্রথমে আমি যে ঘরটায় ঢুকলাম সেখানে কতগুলো ন্যাড়া মাথার লোককে দেখতে পেলাম। আমার অনুমান সরকারি কর্মচারী বা সৈনিক। সেখানে হয়তো তাদের ওরকম মাথা ন্যাড়া করার রীতি আছে, কিন্তু একজন সরকারি চ্যান্সেলর আমার সঙ্গে যেরকম ব্যবহার করলো সেটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত ঠেকল। সে আমার হাত ধরে টেনে একটা ছোট ঘরে ঢোকালো এবং বলল, ওইখানে বসো, আর যদি তুমি নিজেকে একবারও রাজা ফার্দিনান্দ বলো তাহলে তোমার মুখ ভেঙে দেব। কিন্তু আমি জানতাম ওটা আমাকে পরীক্ষা করার জন্য বলা হচ্ছে, তাই আমি ওর কথা মানলাম না। তার জন্য চ্যান্সেলর আমার পিঠে দুবার এমন আঘাত করলো যে আমি যন্ত্রণায় প্রায় চিৎকার করে উঠলাম। কিন্তু আমি নিজেকে সংযত করে রাখলাম, কারণ আমি জানতাম যে কোনো খুব উচ্চ পদে অধিষ্ঠিত করার আগে এইসব নিয়ম পালন করার ব্যবস্থা স্পেনে রয়েছে, এবং ওই নিয়ম স্পেনের সর্বত্র আজও পালন করা হয়। যাক, আমি এবার সরকারি কাজের ব্যাপারে মনোযোগ দিলাম। এটা আমি আবিষ্কার করেছি যে চায়না এবং স্পেন আসলে এক, মানে একটাই দেশ, এবং এই দুটোকে দুখানি দেশ মনে করাটা মানুষের অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে স্পেন শব্দটা দিয়ে লেখা শুরু করো, দেখবে চায়নাতে এসে শেষ হয়েছে। কিন্তু এসব কথা এখন থাক। এমন একটা ঘটনা আগামীকাল 7টার সময় ঘটতে চলেছে যে ব্যাপারটা ভেবে আমি এখন অত্যন্ত বিব্রত। একটা অদ্ভুত ব্যাপার, পৃথিবী চাঁদের গায়ে নেমে পড়ছে। বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী ওয়েলিংটন এ ব্যাপারে বিস্তৃতভাবে লিখেছেন। চাঁদ একটা অত্যন্ত লঘু এবং অসার বস্তু দিয়ে তৈরি। এই জন্যেই আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম। এটাই সবাই জানে যে চাঁদ হামবুর্গ শহরে তৈরি হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, ইংরেজরা এ ব্যাপারে কিছু এখনও করছে না। একটা খোঁড়া পিপেওয়ালা চাঁদ তৈরি করে, এবং এটা খুব স্বাভাবিক যে কী দিয়ে চাঁদটা তৈরি করতে হবে তার সম্পর্কে ওই নির্বোধটার কোনো ধারণাই নেই। চাঁদ তৈরি করার সময়ে সে ঝরঝরে সুতো এবং তিসির তেল ব্যবহার করে। এই জন্যেই পৃথিবীতে এত দুর্গন্ধ, এবং দুর্গন্ধে আমাদের নাক উড়ে গেছে। এই জন্যেই আমরা কেউ আর নিজের নাক দেখতে পাই না, কারণ সেগুলি সব চাঁদে চলে গেছে। সুতরাং পৃথিবী চাঁদের উপর গিয়ে পড়লে আমাদের সমস্ত নাক মাটিতে পিষে যাবে। এই জন্যে আমি এত বিব্রত হয়ে পড়লাম যে তক্ষুনি জুতো মোজা পরে নিলাম এবং কাউন্সিলরের ঘরে ছুটে গেলাম। যাবার উদ্দেশ্য হচ্ছে পুলিশ যাতে পৃথিবীকে চাঁদে নামতে না দেয় সেই ব্যাপারে হুকুম দেওয়া। কাউন্সিলে যেসব মাথানেড়া কর্মচারীরা বসেছিল তারা বেশ বুদ্ধিমান। আমি তাদের বললাম, ভদ্রমহোদয়গণ, চাঁদকে বাঁচান, কারণ পৃথিবী চাঁদের উপর নেমে পড়ার মতলব করছে। আমার রাজকীয় ইচ্ছে পালন করার জন্য প্রত্যেকে যেন দুলতে লাগলো। তাদের মধ্যে অনেকে চাঁদে যাবার জন্য পাগল হয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই চ্যান্সেলর ঘরে ঢুকে পড়ল। তাকে দেখে সবাই পালিয়ে গেল, কিন্তু আমি রাজা, যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে চ্যান্সেলর তার লাঠি দিয়ে আমাকে আঘাত করল
এবং আমাকে আমার ঘরে তাড়িয়ে নিয়ে গেল। এর থেকে এটা স্পষ্ট হয় স্পেনের ঐতিহ্য কি ভয়ঙ্কর। জানুয়ারি একই বছরে ফেব্রুয়ারির পর পড়ছে। এই পর্যন্ত স্পেন আমার কাছে কিছুটা রহস্যময়। তাদের জাতীয় নিয়ম আর সরকারি আদব কায়দা সত্যি সবচেয়ে অদ্ভুত। আমি বুঝতে পারি না, সত্যি আমি তাদের বুঝতে পারি না। আজ তারা আমার মাথা ন্যাড়া করে দিল, যদিও আমি সর্বশক্তিতে চিৎকার করে উঠেছিলাম, কারণ আমি সন্ন্যাসী হতে চাই না। তারপর তারা যখন আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দিল, তখন যে আমার কি হয়েছিল তার অতি ক্ষীণ স্মৃতি আমার মনে জাগছে। এর আগে আমি আর কখনো এ ধরনের নারকীয় কাণ্ডের মধ্যে পড়িনি। আমি এমন উন্মত্ত হয়ে উঠেছিলাম যে ওরা আমায় ধরে রাখতে পারছিল না। এই ধরনের অদ্ভুত নিয়মের অর্থ কী আমি জানি না। এরকম বোকার মতো, নির্বোধের মতো। তাদের রাজাদের মূর্খতা দেখে আমি আরও অবাক হয়ে যাই, কারণ তারা এখন পর্যন্ত এইসব নিয়মকানুন দূর করার চেষ্টা করেনি। যাক, এসব লাঞ্ছনার পর এলো আমার তদন্তকারী। ভাবলাম আমি বুঝতে পারছি না একজন রাজা কি করে এ ধরনের তদন্তের আওতায় পড়েন। এর পেছনে অবশ্যই ফ্রান্সের হাত আছে। কীরকম শুয়োরের মতো কাজ। যে লোকটি তদন্ত করতে এলো সে সব সময় আমার উপর অত্যাচার করতে লাগলো। কিন্তু আমি ভালো করেই জানি, বন্ধু, তুমি ইংরেজদের দ্বারা পরিচালিত। ইংরেজরা সূক্ষ্ম রাজনীতিজ্ঞ এবং তারা সব কিছুতে নাক গলায়। আর সমস্ত পৃথিবী জানে ইংল্যান্ড যখন নস্যি নেয়, ফ্রান্স তখন হাঁচে। 25 তারিখ। আজ প্রধান তদন্তকারী আমার ঘরে ঢুকল, কিন্তু তার পায়ের শব্দ পেয়েই আমি টেবিলের নিচে লুকিয়ে পড়লাম। যখন সে আমাকে দেখতে পেল না, তখন ডাকতে লাগলো। প্রথমে সে চিৎকার করে ডাকল, পপরিস্ট্রিন। আমি সাড়া দিলাম না। তারপর, ইভানভ, টিটোলার কাউন্সিলর, অভিজাত মানুষ। তখনও আমি সাড়া দিলাম না। অষ্টম ফার্দিনান্দ, স্পেনের রাজা। আমি এবার মাথাটা বার করব কিনা ভাবলাম। না বন্ধু, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি ভালোভাবেই জানি তুমি আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দেবে। সেই সময় সে আমাকে দেখতে পেল এবং লাঠি মেরে আমাকে টেবিলের তলা থেকে বের করে দিল। কাজটা ভয়াবহ রকম যন্ত্রণাদায়ক, কিন্তু সব যন্ত্রণায় আমি সহ্য করে যাচ্ছিলাম, কারণ আমি ভালোভাবেই জানতাম যে লোকটা মেশিনের মতো অসহায়ভাবে ইংরেজের আদেশ পালন করে যাচ্ছে। মাস 34, বছর 349। না, আমার আর সহ্য করার শক্তি নেই। ভগবান, ওরা আমার কি না করছে! ওরা আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দিচ্ছে, ওরা আমার কথা শুনছে না অথবা আমার কাছে আসছে না এবং আমাকে দেখছেও না। আমি ওদের কি করেছি? ওরা কেন আমার উপর এমনভাবে অত্যাচার করছে? আমার মতো একজন দুস্থ হতভাগ্যের কাছ থেকে ওরা কি চায়? আমার যেখানে নিজের বলতে কিছুই নেই, সেখানে আমি ওদের কি দিতে পারি? আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। আমার মাথায় আগুন জ্বলছে এবং সব কিছু ঘুরছে, কেবল ঘুরছে। আমায় রক্ষে করো, আমায় নিয়ে যাও। আমায় এমন একটা গাড়ি দাও যার সঙ্গে থাকবে ঘূর্ণি বায়ুর মতো দ্রুত গতিসম্পন্ন ঘোড়া। চালক, লাফিয়ে ওঠো এবং বেল বাজিয়ে দাও। ঘোড়ারা ছুটে যাও এবং আমাকে এই পৃথিবী থেকে নিয়ে চলো, দূরে, আরও দূরে, যেখানে কিছুই দেখা যায় না, কিছুই না, যেখানে আকাশ ঘুরছে চারদিকে। দূরে একটি তারা জ্বলছে, আবছা গাছগাছালি নিয়ে বনবাদাস সরে যাচ্ছে এবং উপরে চাঁদের আলো ঝরে পড়ছে। গভীর নীলকুৎ ঝটিকা কার্পেটের মতো ছড়িয়ে রয়েছে। রহস্যময় জগতে শুধু একটা গিটার বাজছে। তার একদিকে সাগর, অন্যদিকে ইতালি, এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি রাশিয়ার কৃষকদের কুঁড়ে ঘরগুলি। দূরে যে অস্পষ্ট নীল মতো বাড়িটা দেখা যাচ্ছে, সেটাই কি আমার? এবং ওই কি আমার মা, যিনি জানলায় বসে আছেন? মা, তোমার হতভাগ্য ছেলেকে বাঁচাও। তার যন্ত্রণাকাতর মাথায় এক ফোঁটা চোখের জল ফেলো। দেখো, ওরা তার উপর কি অত্যাচার চালাচ্ছে। তোমার হতভাগ্য শিশুটিকে একবার বুকে জড়িয়ে ধরো। তার জন্যে পৃথিবীতে আর এতটুকু জায়গা নেই। ওরা তার উপর কি অত্যাচার চালাচ্ছে। তোমার হতভাগ্য শিশুটিকে একবার বুকে জড়িয়ে ধরো। তার জন্য পৃথিবীতে আর এতটুকু জায়গা নেই। ওরা তার উপর অত্যাচার করেই চলেছে।
মা, মাগো, তোমার হতভাগ্য শিশুটিকে একটুখানি করুণা করো। এবং তুমি কি এটা জানতে যে আলজেরিয়ার সুলতানের নাকের নিচে ডান ধারে একটা আঁচিল ছিল?